পুষ্পা প্রচারের শেষ দিনে লড়াই থেকে সরলেন জাহাঙ্গীর, ফলতার নির্বাচন থেকে সরলেন জাহাঙ্গীর খান, ফলতার নির্বাচনের মাঠ থেকে সরলেন জাহাঙ্গীর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আগেই পার আমরা জানি তৃণমূল প্রার্থী হিসেবে ইভিএম এর নাম থাকবে জাহাঙ্গীরের। আর আজ কিছুক্ষণ আগেই সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে তিনি জানালেন প্রার্থী পদ ছাড়ছেন তিনি, অর্থাৎ পালিয়ে গেলেন কি জাহাঙ্গীর খান, সেই প্রশ্নটাই সামনে আসছেন। পালিয়ে গেলেন কি পুষ্পা? প্রচারের শেষ দিনে লড়াই থেকে সরলেন জাহাঙ্গীর, ফলতার নির্বাচন থেকে সরলেন জাহাঙ্গীর খান। আমরা দেখেছিলাম একাধিক অভিযোগ সামনে আসে, কোথাও ইভিএম এ বিজেপির নামের পাশে সেলোটেপ, কোথাও বোতামে আতর, কোথাও আবার গোপন ক্যামেরায় বুথে নজরদারি। 29 এপ্রিল ফলতার ভোটে অভিযোগের পাহাড় আমরা দেখেছিলাম। সেই পুনর্নির্বাচনের আগে গ্রাউন্ড জিরোয় আমাদের টিম তারা পৌঁছয়, তারা কথা বলেন স্থানীয়দের সাথে। আজ কিছুক্ষণ আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাহাঙ্গীর খান তিনি কি জানালেন? তিনি জানালেন প্রচারের শেষ দিনেই লড়াই থেকে সরছেন জাহাঙ্গীর, ফলতার নির্বাচন থেকে সরলেন জাহাঙ্গীর খান। ফলতার নির্বাচনের মাঠ থেকে সরলেন জাহাঙ্গীর। সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে, সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে দিলাম। অর্পণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্পণের কাছে যাব। অর্পণ, ফলতার নির্বাচনের মাঠ থেকে সরলেন জাহাঙ্গীর খান, তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন তো আগেই পার হয়ে গেছে। তৃণমূল প্রার্থী হিসেবে ইভিএম এ তো নাম থাকবে জাহাঙ্গীরের, কিন্তু আমরা দেখেছি এই জাহাঙ্গীরকে নিয়ে এলাকাবাসীর মধ্যে একটা ত্রাস ছিল, তাদের মধ্যে ভয় ছিল। কতটা ভীত সন্ত্রস্ত থাকতেন এলাকাবাসীরা? একদমই ভয় কাটিয়ে তারা এসছেন মিছিলে, আজকে সেটা দেখা যাচ্ছে। আর এই মুহূর্তে জাহাঙ্গীর খান তিনি প্রার্থী পদ প্রত্যাহার করেছেন। কি ভোটের সময় কি হতো? লুকিয়ে আমরা ভোট দিয়েছি, এবারও সজাগে দেবো, খুব খুশি। জয় শ্রীরাম। কি কেমন ভাবে আপনারা ভোট দিতে পারছেন? হ্যাঁ, আমার ভোট দিয়ে দিয়েছে। পুষ্পাকে ধরো, পুষ্পাকে, ওকে আগে জেলে ভরো, পুষ্পাকে ধরো। ভোট দিতে পেরেছিলেন? না 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 না, এবার দেবো। কি করতো ভোটের সময়? কি হতো? ভোটের সময় মানে ভোটের কাছে যেতেই দেয় না, ঘরে থেকে হুমকি দিয়ে গেছে যেতে হবে না। বাড়ি বাড়ি? হ্যাঁ 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 হ্যাঁ, হুমকি দিয়ে গেছে ভোট দিতে যেতে হবে না। কি বলে যেত? তোমাদের যেতে হবে না, হয়ে যাবে তোমাদের ভোট। আপনারা কতটা আতঙ্কে? আমরা 1 মাস খানেক চলে গেছিলাম আগের রাতে, আমরা মাস খানেক ছিলাম না। আমাদের কারেন্ট কেটে দিয়েছিল, জল দেবে না, বাস করতে দেবে না, মারধর করা হবে বেরোলে, এরা মানে দিত সব সময়। আমরা সবসময় ভয় হয়ে থাকতাম, খুব অত্যাচার। মেয়েদেরকে বলে ঘরের ভিতর ঢুকিয়ে ঘরে দৌড় দিয়ে বলে রেপ করবো, নয় ডাইভোর্স নিয়ে যাবো। তুমি স্থানীয়দের সঙ্গে কথা বলছো, আমরা শুনছি তারা বলছেন তারা কতটা ভীত থাকতেন, কতটা সন্ত্রস্ত থাকতেন, বাড়ি থেকে তাদের পালিয়ে যেতে হতো। তাহলে এই জায়গা থেকে জানতে চাইবো, এই যে কিছুক্ষণ আগে জাহাঙ্গীর খান তিনি বলছেন তিনি আর এই ভোটে লড়ছেন না, ভোটের ময়দানে নেই, তাহলে কি তিনি ভয়েই পালিয়ে গেলেন? একদমই, দেখো যে জনজুয়ার আজকে বের হয়েছে এবং দীর্ঘদিন ধরে যেভাবে মানুষজন এই রাজ্যে পালা বদলের পর তারা যেভাবে বের হয়েছে, তারপরেই এই জাহাঙ্গীর খান তিনি প্রার্থীপদ প্রত্যাহার করলেন। তিনি কিছুক্ষণ আগেই জানিয়েছেন তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন না, অর্থাৎ যেহেতু ইভিএমের তার নাম চলে এসেছে সে কারণে যেটা হবে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে, কিন্তু তিনি এবং তৃণমূলের কোনো এজেন্ট তারা থাকছেন না বুথে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে দেবাংশু পাণ্ডা তিনি জয়ী হয়েছেন এবং নির্বাচনের আগেই এই জয়ী ঘোষণা হওয়ার সময়ের অপেক্ষা, এবং এলাকার মানুষজন তারা এখানে রয়েছেন ভিড় জমিয়ে। কি চরম অভিজ্ঞতা বিগত নির্বাচনে হয়েছে তারা বলছিলেন। আরও কয়েকজন রয়েছেন, কথা বলবো। হ্যাঁ, ভোটের সময় কি হতো? আমার এই গত ভোটে আমার স্বামীকে আটকে রেখেছিল, আমাকে একাকে ভোট দিতে যেতে হয়েছিল। অনেক পরে, ঘন্টাখানেক পর আমার স্বামীকে যেতে দিয়েছে। আটকে রেখেছিল, বলেছে তৃণমূলকে ভোট দিতে হবে। হ্যাঁ, তৃণমূলকে না, ইভিএম এর সামনে নয়, আমাদের আগে থেকেই বলে দেওয়া হয়েছিল যে তৃণমূলকে ভোট দিবে। অনেক আগে বলছে ক্যামেরা লাগানো আছে, আমাদেরকে ভোটটা দেবেন। আমরা জনতা, আমাদের যাদের ইচ্ছা হবে তাদেরকে ভোট দেবো, কিন্তু আমাদের যদন্তারণকে ওরা কেড়ে নিচ্ছে। কিভাবে অত্যাচার? কি করে অত্যাচার? বাড়ি বাড়ি হুমকি দেবে, ঘরের দর দিয়ে বলো ডায়মন্ডে যাবে, নাহলে ঘরে হবে না, ডায়মন্ডে চলে, এরকম বলে হুমকি দিয়ে যাবে নেতারা। আমাদের অভিজ্ঞতা কি, আমাদের
গীতা ছুঁয়ে ভোট, যে যার ভোট হচ্ছে ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেটা বলছে কি গীতা ছুঁয়ে ভোট দিতে হবে। আমরা কিসে ভোট দেবো না সেটা গীতা ছুঁয়ে বলতে হবে। মহিলাদের কি একদম নিরাপত্তা ছিল না? যারা মানে কি যারা গীতা ছুঁইতে চাইছে না তাদেরকে হুমকি দিচ্ছে, এটাই। না, আমাদের ওখানে ভোট দিয়েছে, কিছু দেওয়ার পরে ওরা আতর দিয়ে দিয়েছিল, সবার আঙুল শুকছিল, হাত শুকছিল আসতে। হ্যাঁ, না, ভোট দিয়ে আসার পথে সব বসিয়ে রেখেছিল, ওদের পার্টির মেয়েদের হাত শুকছিল। তারা ভোট দিতে এই গিয়ে অভিযোগ কেমন- একেবারে অল্প নেই, অভিযোগ সামনে আসে স্থানীয়রা, তারা অভিযোগ করেন যে ইভিএম এ তৃণমূল প্রার্থীর নামের পাশের বোতামে আতর লাগানো থাকতো। তৃণমূলকে ভোট দিলেই আঙুলে আতরের গন্ধ। ভোট দিয়ে বুথ থেকে বেরোনোর পর ভোটারের আঙুল শুকে দেখতেন তৃণমূলের লোকজন, আর যদি আতরের গন্ধ পেলে তবে ছাড়, আর না হলে তো বেধড়ক মারধর করা হতো। এই অভিযোগও কিন্তু সামনে এসেছে। কার বিরুদ্ধে? সেই পুষ্পার বিরুদ্ধে। পালিয়ে গেলেন সেই পুষ্পা। প্রচারের শেষ দিনে লড়াই থেকে সরলেন জাহাঙ্গীর খান ফলতার নির্বাচন থেকে। ইরন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি ইরনের কাছে যাব। ইরন, আমরা দেখেছি ঠান্ডা যুদ্ধ, ঠান্ডা লড়াই বলা যেতেই পারে। উত্তরপ্রদেশ থেকে আসা যে আইপিএস অফিসার অজয় পাল শর্মা, তাকে যখন একদিকে সিংহাম বলে আখ্যা দেওয়া হয়, তখন জাহাঙ্গীর খান তিনি বলছেন তিনি পুষ্পা, ঝুঁকে গা নেই। কিন্তু সেই পুষ্পাকে তো ঝুঁকতে দেখা গেল, সেই পুষ্পা তিনি তো পালিয়ে গেলেন। একদমই। দেখো, জাহাঙ্গীর খান লোকে বলতেন যে ফলতার তিনি নাকি বেতাজ বাদশা, তিনি যা বলবেন সেটাই হবে এবং তার বক্তব্য, তার রুল সেটাই নাকি এখানে লাগু করা হয়, সেটাই চলে। গত 29 তারিখ ভোটের ঘটনা সারা বাংলার মানুষ দেখেছেন, যে যেখানে অবাধে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছেন সেখানে ফলতার ক্ষেত্রে একাধিক বুথে একাধিক অভিযোগ জমা পড়তে শুরু করলো। কি বিরোধী প্রার্থীদের নামের বিরুদ্ধে টেপ, কোথাও আতর লাগিয়ে দেওয়া, কোথাও কালি লাগিয়ে দেওয়া, অর্থাৎ বিরোধীরা যাতে ভোট না পায়, সব ভোট জাহাঙ্গীর পাবেন, এটাই ছিল তার উদ্দেশ্য। গত 29 তারিখ নির্বাচন কমিশন যখন একাধিক অভিযোগ পান, তার আগে থেকে এখানে অজয় পাল শর্মা ইউপি থেকে তাকে নিয়ে এসেছিলেন স্পেশাল দায়িত্ব নিয়ে। তিনি তখন এসে নিজেকে, অনেকেই বলেন তিনি নাকি সিংহাম, এটা বলার পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে তিনি এই জাহাঙ্গীর নিজেকে পুষ্পা বলেছিলেন, যদিও সেই পুষ্পা মাথা নত করতে বাধ্য হলেন। কারণ এই মানুষের মত পরিবর্তনের পর, মানুষ যে মতামত দিয়েছে বিগত 4 তারিখের পর, সেখানে দেখা যাচ্ছে যে এখানে ইরন, এই জায়গা থেকে তোমাকে একটু থামাবো, একটু ইন্টারাপ্ট করবো, আমাদের দর্শকদেরকে শোনাবো সেদিন জাহাঙ্গীর খান কি বলেছিলেন, যে উনি সিংহাম বলে আমিও পুষ্পা, ঝুঁকে গা নেই। একবার দর্শকদের শোনাই সেই বাইটটা। উনি নিজে সশরীরে গিয়ে সিংহম দেখাচ্ছে। উনি যদি সিংহম দেখায়, আমরাও পুষ্পা, ঝুঁকে গা নেই। উনি নিজে সশরীরে গিয়ে সিংহম দেখাচ্ছে। উনি যদি সিংহম দেখায়, আমরাও পুষ্পা, ঝুঁকে গা নেই। আপনারা শুনলেন 28শে এপ্রিল কি বললেন জাহাঙ্গীর খান, ঝুঁকে গা নেই পুষ্পা। আর আজ ঝুঁকলেন পুষ্পা, জনরোষে ঝুঁকলেন পুষ্পা। ইরন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, তবে তার আগে আপনাদের শোনাবো আজ তিনি কি বললেন, শুনুন। যে ঘটনাগুলো ঘটলো, টেপ লাগানো বিরোধী প্রার্থীর ক্ষেত্রে, কোথাও আতর লাগানো, এটা আপনি কেন করতে বললেন বা কেন করালেন? এটা আমি করিনি, এটা অনেকে অনেক রকম কথা বলছে নিজেদের মতো, কিন্তু আমি এই সমস্ত কারা করলেন? জাহাঙ্গীরবাবু কারা করলো? আমি তো আমার অফিসে ছিলাম, অফিস থেকে আমি চালনা করেছি, কিন্তু কে করেছি আমি নিজেই জানি না, আমি স্পটে ছিলাম না, বলতে পারবো। কোনো নির্দেশ এসেছিল কোন মহলের বা কারণ? না, কোনো। আপনি এখানকার প্রার্থী, আপনার কোনো নিয়ন্ত্রণ ছিল না? আপনি বলছেন যারা করে জানেন না, তারা তো আপনার কর্মী ছিলেন। না, আমাদের কর্মী করেছে, কে করেছে আমি নিজেই জানি না। হ্যাঁ, আমার যেটা বলার ছিল কারণ তো আছে, কেন ছড়াচ্ছে? না, আমরা একটু তাহলে মানুষের মধ্যে স্বাধীনতা পেয়েছি, ওই তো সোনার ফলতা করতে এবং ফলতা শান্তি রাখতে। সোনার ছিল না, এতদিন সোনার ছিল না, আরো সোনার ফলতা করার জন্য। মানে আমি যদি একবার একটু বলেন জাহাঙ্গীর দা, হ্যাঁ দাদা, একবার আমার এটাই প্রশ্ন, দাদা একটু যদি বলেন, মানে ওকে ভাই। হ্যালো, জাহাঙ্গীর বাবু আপনি আছেন? জাহাঙ্গীর বাবু, আমরা জাহাঙ্গীর বাবু এখানে রয়েছেন, মানে প্রার্থী ফলতা, তিনি এই মুহূর্তে এই ঘরে রয়েছেন, তিনি ভেতর থেকে লক রয়েছে। আমি চেষ্টা করবো যে তার সঙ্গে কথা বলা যায়। জাহাঙ্গীর বাবু, একটু কথা বলা যাবে? জাহাঙ্গীর বাবু, একটু কথা বলতাম। নিউজ 18 বাংলা থেকে আমি ইরন রয়েছি। জাহাঙ্গীর বাবু,
না, কোনো প্রতি উত্তর নেই ভেতর থেকে। কিন্তু প্রেস মিট করার পর তিনি জাহাঙ্গীর যে প্রার্থী তিনি এই ভেতরেই রুমে রয়েছেন, এখন লক রয়েছে ভেতর থেকে, এই মুহূর্তে তিনি ভেতরেই রয়েছেন, কিন্তু কোনো রকম কথা বলতে নারাজ। তার ঘরের সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি এবং তিনি স্পষ্ট করে বলে গেছেন তিনি নিজেকে সরিয়ে নিচ্ছেন। কি কারণে? কোনো কারণ নেই বা কোনো যুক্তি তিনি দেননি। শুনলেন আপনারা, আমাদের প্রতিনিধি ইরন একবার, দুবার, তিনবার, একাধিকবার দরজা নক করলেন। কি কারণে তিনি সরে দাঁড়ালেন তা জানার জন্য, তা স্পষ্ট হওয়ার জন্য, কিন্তু না, জাহাঙ্গীর খান পুষ্পা দরজা খুললেন না। এই পুষ্পা, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, কোথাও ইভিএম এ বিজেপির নামের পাশে সেলোটেপ, কোথাও বোতামে আতর, কোথাও আবার গোপন ক্যামেরায় বুথে নজরদারি, একাধিক অভিযোগ রয়েছে। একাধিক অভিযোগের কেন্দ্রে এই একজনই পুষ্পা। সেই পুষ্পার বিরুদ্ধে জনরোষ, আর সেই জনরোষেই কি কোথাও না কোথাও পালিয়ে গেলেন জাহাঙ্গীর খান। অর্পণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্পণের কাছে যাব। অর্পণ, তুমি স্থানীয়দের সঙ্গে কথা বলছিলে, তারা জানাচ্ছিলেন কতটা ভয়ে, কতটা আতঙ্কে তারা থাকতেন। বাড়িতে লাইন কেটে দেওয়া হবে, বিদ্যুতের লাইন কেটে দেওয়া হবে, বাড়ি ছেড়ে তারা চলে যেতেন। এবার তাহলে ভয় আউট, ভরসাহীন। একদমই তোমার সঙ্গে কথা বলতে বলতে যারা এসছেন, আচ্ছা জাহাঙ্গীর তো নিজেকে পুষ্পা বলেছিল এবং নিজে ঝুঁকে গা নেই বলেছিল, অবশেষে তো জাহাঙ্গীর প্রত্যাহার করলেন, তিনি প্রার্থী হবেন না বলছেন। তাহলে কি পুষ্পা ঝুঁকলো, কি মনে হয়? পুষ্পা বলেছিল ঝুঁকে গা নেই, কিন্তু ঝুঁকতে হলো, শুধু ঝুঁকতে না শয়ন করতে হলো বলে আমার মনে হলো। তার কারণ হচ্ছে এই যে আজকে তিনি বলছেন যে ফলতার মানুষের স্বার্থে, ফলতার মানুষের শান্তির স্বার্থে তিনি নাকি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। কিন্তু বিষয়টা হচ্ছে এইভাবে তো উইথড্র করা যায় না। যাই হোক, তিনি প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করবেন না বা প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলেছেন, কিন্তু যেভাবে ফলতার বুকে অত্যাচার, নিপীড়ন, শোষণ চালিয়েছে, ফলতার মা বোনেদের উপর অত্যাচার করেছে, দোকান ব্যবসায়ীদের যেভাবে অত্যাচার করেছে, ফলতাবাসী যেভাবে আজকে রাস্তায় নেমেছে। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন আমরা দেখিনি 1947 সালে, কিন্তু আজকের আমরা 2026-এ এই স্বাধীনতা আন্দোলন আমরা দেখলাম, বিশেষ করে ফলতার বুকে যে স্বাধীনতার মুক্তি স্বাদ পেল বাংলার মানুষের সাথে সাথে ফলতার মানুষ। আমরা তাই বলতে চাই যে পুষ্পা শেষ, পুষ্পার আর কিছু নেই, ও মেরুদণ্ডহীন একটা, কি বলবো, আরো সরীসৃপ প্রাণী ছাড়া আর কিছু নয়। দাদা, কি মনে হয় পুষ্পা ঝুঁকলো? আর বাকি আছে কিছু? ঝুঁকে গেছি, শেষ। এবারে ওই 21 তারিখে ভোটটা হবে, আর আমাদের গণনা কবে আছে? 24 তারিখে। ওদিনকে মোটামুটি 1 লক্ষ ভোটে আমরা জিতছি, এটা মাথা রাখুন। দেখুন, যখন প্রশাসন থাকে না, বলে আপনার গলি মে কুত্তা ভি শের হোতা হ্যায়, তো প্রশাসন সঙ্গে ছিল, অভিষেকের আশীর্বাদ ছিল, মানুষকে মানুষ গণ্য করেনি, যা ইচ্ছা তাই করেছে। আজকে প্রশাসন যখন মেরুদণ্ড ফিরে পেয়েছে, ওর নিজের অস্তিত্ব খুঁজে পেয়েছে। ও যে একটা সরীসৃপ প্রাণী ছাড়া আর কিছুই নয়, সেটা ও নিজে এখন বুঝতে পেরে তা তড়িঘড়ি না প্রচার সেরে, আমরা তো আমাদের রাজ্য সভাপতি তো বলেছেন, আপনারা যদি এজেন্ট দিতে না পারেন আমরা সাহায্য করব, রিলিভার দিতে না পারেন আমরা সাহায্য করব, আপনি এসে আমাদেরকে বলুন, আমরা সব দিক থেকে আপনার সঙ্গে আছি। কিন্তু তারপরেও ও যখন নিজেকে সরিয়ে নিল, এর মানে হচ্ছে একটা মেরুদণ্ডহীন সরীসৃপ প্রাণী। এতদিন প্রশাসন সঙ্গে ছিল বলে লম্পজম্প করছিল, আজ ওর লম্পজম্প শেষ। একদমই, আরও কয়েকজন রয়েছে। পুষ্পা ঝুঁকে গা নেই, এই ডায়লগ তো আপনারা শুনেছেন, ভয়ে ছিলেন, রাজ্য পরিবর্তন হয়েছে, কি বলবেন? দেখুন, পুষ্পা ঝুঁকে গা নেই বলেছিল, আর আমি মনে করি আমরা হিন্দুরা গব্বররা ব্যাক করেছে, আর সনাতন ধর্মের কাছে সমস্ত পাপীকে মাথা নত করতে হবে, তাই পুষ্পাও মাথা নত করে নিয়েছে। ফলতাবাসী তারা বলছেন। অর্পণ, তুমি আমাদের সঙ্গে থাকো। 16ই মে শুভেন্দু অধিকারী তিনি ফলতায় প্রচারে গিয়ে জাহাঙ্গীরকে নিয়ে ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের।
আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি রাহুল সিনহার সঙ্গে। রাহুল বাবু, পুষ্পা অর্থাৎ যে জাহাঙ্গীর খান, তিনি নিজেকে পুষ্পা বলে আখ্যা দিয়েছিলেন এই ফলতাতে, আর ঠিক প্রচারের শেষ দিনে শেষ বেলায় নিজে সরে দাঁড়াচ্ছেন, অর্থাৎ পালাচ্ছেন জাহাঙ্গীর খান, কিভাবে দেখছেন? দেখুন, পালাবে না কেন? কারণ তৃণমূলের আশীর্বাদে, অভিষেক ব্যানার্জির নির্দেশে এই তাণ্ডব করে বেরিয়েছে। ওখানে তো জিতেছে শুধুমাত্র মাসলম্যান হিসাবে, ওখানে তো জননেতা হিসাবে জেতেননি। অর্থাৎ অভিষেক ব্যানার্জি যে একদল মাসেল ম্যান পুষেছে, তার মধ্যেই জাহাঙ্গীর একটা। এখন যখন বুঝতে পেরেছে যে মাসেলের আর কোনো কাজই নেই, অস্ত্র শস্ত্র কোনো কিছু বের করার কোনো উপায় নেই, অতএব নির্বাচনে জামানত থাকবে কিনা এটাই সবচেয়ে বড় চিন্তার বিষয়। সেই কারণে ফেস সেভ করার জন্য শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ানো ছাড়া উপায় নেই। তার কারণ জাহাঙ্গীর যে সমস্ত হিন্দু এবং মুসলমানদের উপর অত্যাচার চালিয়েছে, তারা এবার গণতান্ত্রিক শক্তির প্রয়োগ করবে, আর সেই গণতন্ত্রের শক্তির প্রয়োগ করবে এই বুঝতে পেরেই প্রচারের শেষ সময়তে তিনি নিজেকে সরিয়ে নিলেন। তার কারণ চরম হার, জামানত জব্দ হওয়ার পরিস্থিতি যাবে। অতএব অভিষেক ব্যানার্জি এই জাতীয় মস্তান পুষে যে ত্রাস তৈরি করেছে, তার জন্য অভিষেক ব্যানার্জিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। ভয়ে পালালেন পুষ্পা, জাহাঙ্গীরের বিরুদ্ধে চমকানো ধমকানোর অভিযোগ। জাহাঙ্গীরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী, ভোটাররাই পায়ের নিচের মাটি সরতেই লুকোলেন পুষ্পা। তিনি সাংবাদিক বৈঠক করেন, আর সেখানে সুর নরম জাহাঙ্গীর খানের। সাংবাদিক বৈঠক করে ঘরে খিল দিল পুষ্পা। আর এই পুষ্পাকে ঘিরেই যারা অত্যাচারিত হয়েছেন, যারা নিপীড়িত হয়েছেন, তারাই ফলতাতেই চোর চোর স্লোগান দেয় জাহাঙ্গীর খানকে দেখে। শোনাবো আপনাদের। একেবারে প্রচারের শেষ দিনে শেষ বেলায় পালিয়ে গেলেন পুষ্পা। প্রচারের শেষ দিনে লড়াই থেকে সরলেন জাহাঙ্গীর। ইরন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি ইরনের কাছে যাব। ইরন, আমরা দেখলাম তুমি যখন কথা বললে জাহাঙ্গীর খানের সঙ্গে, এবং তুমি জানতে চাইলে ঠিক কি কারণে সেই সময় তুমি একাধিকবার দরজা নক করলে, তিনি দরজা খুললেন না। আজ জাহাঙ্গীর খান, যিনি নিজেকে পুষ্পা বলে আখ্যা দিতেন এতদিন, সেই জাহাঙ্গীর খানের বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল? দেখো, যে জাহাঙ্গীর খান এতদিন নিজেকে বেতাজ বাদশা মনে করতেন, আজকে কার্যত শব্দটা আমি ব্যবহার করছি, ভিজে বিড়াল মনে হয়েছে। কেন মনে হয়েছে? তার কারণ এসেই তিনি জোরহাত করে উপস্থিত হয়েছিলেন, হয়ে সাংবাদিকদের সামনে বলেন আমি কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না, আমার দুটি বক্তব্য আছে। এক, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ফলতার জন্য স্পেশাল প্যাকেজ দেবেন, সোনার ফলতা হবে, এটা শুনে তিনি নিজেকে নাম প্রত্যাহার করছেন। অর্থাৎ যে নিজেকে পুষ্পা বলতেন, সে আজকে মাথা নিচু করে মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেটাকে মান্যতা দিচ্ছেন। কিন্তু হঠাৎ সপ্তাহ দুয়েকের মধ্যেই পালা বদল কেন? এই জায়গা থেকে আমি যখন আমরা জিজ্ঞেস করলাম বারংবার, প্রশ্নের উত্তর তার কাছে নেই। কেন, কি কারণে নাম প্রত্যাহার? এখন নাম প্রত্যাহার হওয়া মানে তো ইভিএম এ নাম থাকবে, উত্তর ছিল না। তিনি যখন এসেছিলেন এক পরিচিতর বাড়ি, সেখান থেকে তিনি ইতিমধ্যেই প্রেসের সঙ্গে দেখা করে বেরিয়েও চলে গেছেন। আমার সঙ্গে আনিস রয়েছে, এখানকার স্থানীয় সংবাদদাতা, আমাদের নিউজ 18 বাংলার আনিস। আমি ওর কাছ থেকে জানতে চাইবো, আনিস, এই যে জাহাঙ্গীর এতদিন এখানে বলা হতো এখানে ঢুকতে গেলেও নাকি পারমিশন নিতে হয়, আজ এই পাল্টে গেল কেন? জাহাঙ্গীরের এই বডি ল্যাঙ্গুয়েজ কিরকম দেখলে?
পুরোটা তো পাল্টে যাওয়া মনে হলো। একেবারেই দেখো যে 29শে এপ্রিল যে এখানে ফলতায় পুনর্নির্বাচন হয়েছিল এবং সেখানে যে বিরোধীদের পক্ষ থেকে একাধিক অভিযোগ ছিল, বুথের মধ্যে কোথাও সেলোটেপ দেওয়া হয়েছিল, কোথাও স্পাই ক্যামেরা লাগানো ছিল, কোথাও আতর দেওয়া ছিল। ফলে কিন্তু নির্বাচন কমিশন এই ফলতা বিধানসভা জুড়ে আগামী 21শে মে পুনর্নির্বাচন ঘোষণা করেছেন। কিন্তু তারপর থেকে যেহেতু রাজ্যের পালা বদলের পর থেকে কিন্তু একেবারেই 4 তারিখের পর থেকে কোথাও তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানকে কিন্তু প্রচার করতে দেখা যায়নি, এমনকি দলের শীর্ষ নেতৃত্বরাও কিন্তু এখানে আসেননি। এরপরে বিজেপির যে প্রার্থী রয়েছে, বিজেপির প্রার্থী এবং স্বয়ং মুখ্যমন্ত্রী, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু এসেছিলেন প্রচারে এবং আজ সারাদিন তিনি প্রচার চালাবেন এবং কোথাও একটা কোণঠাসা হয়ে যাওয়ার বিষয় উঠে আসছে এবং সেখানেই যেভাবে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান জানালেন যে তিনি এই একেবারে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াচ্ছেন। আমি জানতে চাইবো, তিনি যখন আমরা নিউজ 18 বাংলার পক্ষ থেকে একাধিক প্রশ্ন করছিলাম যে 29 তারিখ ঘটনা কেন ঘটালেন, উনি বলছেন উনি জানেনই না এসব হয়েছে। এটা কি বিশ্বাসযোগ্য? মানে উনি জানতেন না? একেবারেই সেটা তিনি অস্বীকার করছেন, কিন্তু কোথাও গিয়ে তিনি শাসক দলের সেই সময় রাজ্যে যেহেতু তৃণমূল কংগ্রেস ক্ষমতায়, তো সেই সময় তার জানা উচিত এটা সাধারণ মানুষ যে অভিযোগ করেছিল তার দিকে। ফলে তিনি সেই অভিযোগ অস্বীকার করছেন এবং আমরা প্রশ্ন করেছিলাম যে এই যে ভুরি ভুরি অভিযোগ, পাহাড় সম অভিযোগ, একেবারে ভুরি ভুরি অভিযোগ। অর্পণ, ইরন দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ভয়ের অতীতকে পিছনে ফেলে ভরসার পথে এগোচ্ছে ফলতা। ভোটের পর ফের ভোট ফলতায়, বৃহস্পতিবার পুনর্নির্বাচন। ফলতায় এখন ভয় আউট, সাহস ইন। একটাই প্রশ্ন ছিল আমার, কতদিন ভোট দিতে পারেননি? বলল ভাইপো যতদিন এসেছে ততদিন ভোট দিতে পারিনি। ভোট দিতে পারবেন? হ্যাঁ, নিঃসন্দেহে দেওয়া যাবে, ভয় কিছু নেই। ভয় আউট, সাহস ইন। যে আতঙ্কটা ছিল সেই আতঙ্কটা আমাদের মধ্যে নেই, পরিবর্তন হয়ে গেছে। এবার যে সামনে যে ভোটটা দেবো আমরা, নির্দ্বিধা নির্ভয়ে আমি ভোট দিতে পারবো, কোনো বাধা বিপত্তি আর কোনো কিছু নেই। আগে ভোট ভালো হতো না, ভোট দিতেই দিত না, ভোটের বাক্সের কাছে সামনে বসে থাকতো ওই বিরোধী পার্টি টিএমসিরা। না, এখন ভয়ের পরিবেশ নেই, মুখ্যমন্ত্রী এখন পাল্টেছে, এখন ভালোভাবেই ভোট হচ্ছে। ভোটার আছে 2,25,000, যাদের সমর্থনে আমরা ক্ষমতায় এসেছি। এই রকম ভোটার আছে 1,62,000। 1 লক্ষের বেশি ভোটে জিতিয়ে আমাদের কাছে পাঠাবে। ভোটের পর ফের ভোট। 21শে মে বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন। রাজ্যে বিধানসভা ভোটের পর্ব শেষের পর আরও এক ভোটের জন্য প্রস্তুত হচ্ছেন ফলতাবাসী। তবে তাদের কাছে গতবারের ভোটের থেকে অনেকটাই আলাদা এবারের ভোট। গত ভোটে বারবার উঠেছে ভয় দেখানোর অভিযোগ। পুষ্পা জাহাঙ্গীরের বাহিনীর দাপট দেখেছে ফলতা। ইভিএমে সেলোটেপ আতর, গোপন ক্যামেরায় বুথে নজর, এরকম নানা অভিযোগ, যা খতিয়ে দেখে নজিরবিহীন সিদ্ধান্ত নিতে হয় নির্বাচন কমিশনকে। বাতিল করে দেয় ফলতার ভোট। ভোট হবে আগামী বৃহস্পতিবার। এবার আর ভয় নেই, শুধুই ভরসা। এবার আমরা একেবারে যাব, ভোট দিয়ে চলে আসবো, আর কোনো ভয় নেই। তারা কোনো ভয় দেখে না, তাদের দেখতেই পায় না। এবার ভোট দেবো, সরকার পরিবর্তন হয়ে গেছে, ফলতাও পরিবর্তন হয়ে যাবে। ভোট পাঠ দিয়েছি, একটা ভয়ের আতঙ্কে ছিলাম অবশ্যই। আশা করি সামনে যে ভোটটা আসছে আর ভয়ের কোনো কারণই নেই। আমরা চাই যে শান্তি হোক, ভালো থাকুক, এরকম সমাজ আমরা পেতে চাই। ভয় না, কোনো ভয় দ্বিধাবোধ কিছুই নেই। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে ফলতা। 2001 সালে প্রথমবার ফলতায় জেতে তৃণমূল। 2011 সালে রাজ্যে পালা বদলের পর থেকে ফলতা তৃণমূলের ঘাঁটি। একের পর এক ভোট হয়েছে আর তৃণমূলের জয়ের ব্যবধান বেড়েছে। 2021-এর বিধানসভা ভোটে তৃণমূলের শঙ্কর নস্কর জিতেছিলেন 40,774 ভোটে। 2024-এর লোকসভা নির্বাচনের ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ফলতা থেকে লিড পান 1,69,000 ভোটের। 89% ভোট একাই পান অভিষেক। অনেকেই বলেন, ফলতায় তো ভোটই হয় না, ভোট করানো হয়। তাই তৃণমূল একাই ভোট পায়। সৌজন্যে জাহাঙ্গীর খান, যিনি এবার ফলতায় তৃণমূলের প্রার্থী। 26-এ পালাবদল হতেই ফলতায় ছবি বদল। ভয় নেই, এখন শুধুই ভরসার কথা। ভয় কিছু নেই, ভয় আউট, সাহস ইন। বিগত যে সমস্ত নির্বাচনগুলো ডায়মন্ড হারবার এবং ফলতাতে হতো, তাতে তারা আতঙ্কের মধ্যে দিন কাটাতেন।
তবে আগামী 21 তারিখ তারা নির্ভয়ে ভোট দেবেন, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, এটাই বড় প্রাপ্তি বলছেন ফলতার মানুষজন। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, ফলতা। পালা বদলের পর নেতাদের পুলিশি নিরাপত্তায় কোপ, নিরাপত্তা প্রত্যাহার তৃণমূলের 1100 নেতার। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সোমরাজের কাছে যাব। সোমরাজ, আমরা দেখেছিলাম টিএমসি শাসনকালে XYZ ক্যাটাগরিতে পুলিশি সুরক্ষা দেওয়া হতো নেতাদের, সেক্ষেত্রে কোথাও না কোথাও পুলিশ ফোর্সের অপব্যবহারের জন্যই কি এই সিদ্ধান্ত? দেখো, একদমই তাই। এবং যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত 1100 জন অর্থাৎ 1100 জন তৃণমূল নেতার নিরাপত্তা পুরোপুরিভাবে প্রত্যাহার করে নেওয়া হলো। অর্থাৎ যারা এতদিন ধরে ওয়াই ক্যাটাগরি, ওয়াই প্লাস ক্যাটাগরি, জেড ক্যাটাগরি বা এক্স ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে এসেছেন, তাদের নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হলো। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের তরফে। সেই তালিকায় রয়েছেন একাধিক তৃণমূল নেতা যারা জেড ক্যাটাগরি, ওয়াই প্লাস ক্যাটাগরি পর্যন্ত নিরাপত্তা পেয়েছেন। উদাহরণস্বরূপ তোমাকে বলতেই পারি, শৌকত মোল্লা, দক্ষিণ 24 পরগনা তৃণমূল কংগ্রেসের এই নেতা, এতদিন ধরে জেড ক্যাটাগরি নিরাপত্তা পেয়ে এসেছেন। তিনি এবার থেকে আর কোনো নিরাপত্তা পাচ্ছেন না। তালিকায় রয়েছেন জাহাঙ্গীর খান, যে জাহাঙ্গীর খান ফলতার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ছিলেন। এই জাহাঙ্গীর খানকে ওয়াই প্লাস সিকিউরিটি দেওয়া হতো, অর্থাৎ তার সঙ্গে থাকতেন সব সময় 12 থেকে 14 জন নিরাপত্তা রক্ষী। এই জাহাঙ্গীর খান এবার থেকে আর কোনো নিরাপত্তা পাচ্ছেন না। ডায়মন্ড হারবার ব্লকের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি গৌতম অধিকারী, তিনি পেতেন ওয়াই প্লাস ক্যাটাগরি সুরক্ষা, অর্থাৎ তার সঙ্গে সবসময় থাকতো 10 থেকে 12 জনের নিরাপত্তা রক্ষী। তিনিও এবার থেকে নিরাপত্তা পাবেন না। রাজ্যের প্রাক্তন মন্ত্রীরা এই তালিকায় রয়েছেন স্বপন দেবনাথ, উদয়ন গুহ, মলয় ঘটকের মতো তৃণমূল কংগ্রেসের নেতারা, তারাও এবার থেকে নিরাপত্তা পাচ্ছেন না। সার্বিকভাবে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, যারা ক্যাটেগরাইজড নিরাপত্তা তালিকায় ছিলেন তাদের মধ্যে থেকে 175 জন, আর যারা নন ক্যাটেগরাইজ তালিকায় ছিলেন, অর্থাৎ যাদেরকে বিভিন্ন জেলার এসপি সিপিরা নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছিলেন, সেখান থেকে 900 জন তৃণমূল নেতার নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আর ক্যাটেগরাইজড যাদের নিরাপত্তা দেওয়া হতো সরাসরি নিরাপত্তা অধিকর্তার তরফে, তার মধ্যে থেকে 175 জনের নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো। তৃণমূল জমানায় পুলিশ ফোর্সের অপব্যবহার, সেই প্রশ্নটাই সামনে আসছে। পালা বদলের পর এবার সরব পুলিশেরই একাংশ। তৃণমূল নেতা মন্ত্রীদের সুরক্ষা দিতেই হিমশিম খেত পুলিশ। গত 15 বছর আম জনতার সুরক্ষার সঙ্গে তাহলে কি আপোষ হয়েছে? সোমরাজ, তুমি আমাদের সঙ্গে আছো, এই জায়গা থেকে একটু বোঝার চেষ্টা করবো। এই যে এত বিশাল পুলিশ ফোর্স মোতায়েন করা হতো শুধুমাত্র নেতা মন্ত্রীদের নিরাপত্তার জন্য, তাহলে কোথাও না কোথাও নাগরিক নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠছে। নাগরিক নিরাপত্তা তো ঘাটতি হতো। একদমই। দেখো, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও তারা সরাসরি কিছু না বলতে পারলেও তারা ঘনিষ্ঠ মহলে যেটা জানাচ্ছেন যে সত্যি তো দেখা গেছে এমন কিছু তৃণমূল নেতাদের সুরক্ষা দিতে হতো, যাদেরকে ওয়াই প্লাস ক্যাটাগরি সুরক্ষা দিতে হতো, কিন্তু আদপে তারা নিরাপত্তা দেওয়ার মতো সেই ক্যাটাগরিতেই পড়তেন না। উদাহরণস্বরূপ বলাই যায়, ডায়মন্ড হারবার ব্লকের তৃণমূল কংগ্রেসের যিনি যুব সভাপতি গৌতম অধিকারী, তাকে ওয়াই প্লাস ক্যাটাগরি সুরক্ষা দিতে হতো, অর্থাৎ তার সঙ্গে সবসময় থাকতো 12 থেকে 14 জনের নিরাপত্তা রক্ষী। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের ব্লক স্তরের এরকম বেশ কিছু নেতা রয়েছে জেলায়, যাদেরকেও দেওয়া হতো ওয়াই ক্যাটাগরি সুরক্ষা, ওয়াই প্লাস ক্যাটাগরি সুরক্ষা, এবং তাদের সঙ্গে সবসময় 8 থেকে 12 জনের নিরাপত্তা রক্ষীরা থাকতেন। শুধু তাই নয়, তাদের সঙ্গে গাড়ির বেষ্টনীও থাকতো। এবং এইভাবেই পুলিশের শীর্ষমহলের আধিকারিকরা বলছেন, একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে এইভাবেই পুলিশের অপব্যবহার করা হতো। অর্থাৎ সেই পুলিশকে অন্যান্য নাগরিক সুরক্ষায় কাজে লাগানো যেত, কোনো পুলিশকে থানায় নাগরিক সুরক্ষায় কাজে লাগানো যেত, কোনো পুলিশকে অন্য জায়গায় ডিপ্লয় করা যেত। অর্থাৎ সেই সব পুলিশকে গত 15 বছর ধরে আমজনতার সুরক্ষার সঙ্গে কোথাও না কোথাও আপোষ হয়েছে। ধন্যবাদ সোমরাজ।